শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আছেন। এখানে যার আয়োজনে এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান কপিল ভাই, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান ভাই, আমাদের অত্যন্ত অনুস্প্রতিম ছাত্র জীবন থেকে SM জাহাঙ্গীর এবং আমার খুবই প্রিয় এক ছোট ভাই রাজ্জাক সহ এতদ অঞ্চলের বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের যারা আছেন সবাইকে আমি অত্যন্ত প্রীতি জানাই, ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এই কারণে, দলের যখন দুঃসময় হয় তখনই বোঝা যায় যে দলের প্রকৃতি বন্ধু কে। 22শে অক্টোবর থেকে শুরু হওয়া যে আন্দোলন, সেই আন্দোলনে আমি বারবার এখান থেকে আমন্ত্রণ পেয়েছি তাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করা। SM জাহাঙ্গীর সে আন্দোলন করতে করতে গ্রেপ্তার হয়ে যায় এবং এক বছরের চাইতে বেশি সময় ধরে সে কারাগারে অবরুদ্ধ থাকে। আর যারা বাইরে ছিল তারা প্রতি মুহূর্তে গ্রেপ্তারের ভয়, হামলার ভয়, মিথ্যা মামলার ভয় তো রয়েছে। মিথ্যা মামলাটাও অত বড় বিষয় না, কিন্তু যে কোনো মুহূর্তে বিপদে পড়ার সম্ভাবনা বেশি। এই উত্তরায় মেইন রোডের সাথে যে সমস্ত ভেতর থেকে রাস্তাগুলো এসে মিশেছে, প্রতিটি মোড়ে মোড়ে সশস্ত্র অবস্থায় আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ তারা বসে আছে। ওইদিকে ধাওয়া করছে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যেও বারবার আমি আমন্ত্রণ পেয়েছি মিছিল করা। ডানে, পিছনে, বামে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হচ্ছে কে কখন এই মিছিলের উপর ঝাঁপিয়ে পড়বে। শেখ হাসিনা এমন পাষণ্ড স্বৈরাচার, শুধু তার গদিকে আঁকড়ে রাখার জন্য, ক্ষমতায় থাকার জন্য ও মানুষকে মানুষ মনে করেনি। ও মনে করেছে যে তার বিরুদ্ধে কথা বলবে সেই হচ্ছে পাপী, অতএব তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। সুতরাং সে শুধু হামলা মামলায় ব্যবহার করেনি, নির্বিচারে গুলি চালাতেও দ্বিধা করেনি তার পোষ্য আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে। আপনারা দেখেছেন জুলাই এবং আগস্টের কি ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল সেটা। একটাই কারণ, তাকে ক্ষমতায় থাকতেই হবে। জনগণ তার নাগরিক অধিকার পাক কি না পাক এইটা দেখার দরকার নাই। তার যে ভোটাধিকার তিনি আজকে 15-16 বছর ধরে হরণ করে রেখেছেন, এর বিরুদ্ধেও কথা বলতে পারবে না। উনার লোকজন যেটা ইচ্ছা সেটা করছে, কারো বাড়ি দখল করছে, কারো জায়গা দখল করছে, কারো জমি দখল করছে, ব্যাংক দখল করছে, ব্যাংকের টাকা লুট করছে, সেই লুটের টাকা আবার দেশের বাইরে পাচার করছে। এর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এর বিরুদ্ধে কথা বললেই শেখ হাসিনা অসন্তুষ্ট। তার পরিণতি তিনি 3টা কাজ করেছেন খুব ভয়ঙ্কর রকমের। একটা হচ্ছে গুপ্ত হত্যা, আর একটা হচ্ছে গুম, আর একটা হচ্ছে ক্রস ফায়ার। এই 3টা জিনিস চালিয়েছেন যে তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার। যারা গণতন্ত্রের পক্ষে কথা বলতে গেছেন, এই সমস্ত অনেক তরুণকে হত্যা করে নদী, নালা, খাল বিলের সামনে তার লাশ ফেলে রাখা হয়েছে। আপনারা জানেন অনেকেই, এই উত্তরায় বলেন, ঢাকা মহানগরী বলেন, সারা বাংলাদেশ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কত যুবদল, ছাত্রদল, বিএনপির কত লোককে যে তারা হত্যা করছে। এর মধ্যে MP আছেন, এর মধ্যে কমিশনার, কাউন্সিলররা আছেন, এর মধ্যে ছাত্র নেতা আছে। কাউকেই রেহাই দেয়নি শেখ হাসিনা। এর উদ্দেশ্যটা কি ছিল? কেন তিনি এত নিষ্ঠুরতা প্রদর্শন করছেন? এইটা তাদের রক্তের মধ্যেই আছে। উনার বাবা দেশের রাজনীতিবিদ ছিলেন, আমরা তার ব্যাপারে খুব বেশি সমালোচনা করতে যাই না, কিন্তু সত্য কথা উচ্চারণ করতে গেলে
সত্য ইতিহাস বলতে গেলে সেটা তো চলে আসবেই। উনিও তো সব দল বন্ধ করেছেন, খবরের কাগজ পড়ার অধিকার বন্ধ করেছেন। আপনি সত্য ইতিহাস শিখবেন, সেই পাঠ্য বই থেকে ইতিহাস মুছে দিয়েছেন, কত কি করেছে। তারই মেয়ে তো শেখ হাসিনা। তো সুতরাং সে তো তাই করবে, তার চাইতেও বেশি করেছে। জোর করে তিনি সাহিত্যিকদেরকে দিয়ে, ইতিহাসবিদদেরকে দিয়ে তাদের মন মতো ইতিহাস লিখিয়েছে এবং এই ক্ষেত্রে আদালতকেও ব্যবহার করেছে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান উনি এটাকে পাল্টে দেবেন। স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন তাজউদ্দিন, তিনি এটা পছন্দ করেন না। তাজউদ্দিন সাহেব আওয়ামী লীগেরই লোক, কিন্তু তাকে তিনি খুব বড় করতে চান না। তাকে বড় করতে গেলে শেখ মুজিবুর রহমান ছোট হয়ে যাবে। জিয়াউর রহমান যে দায়িত্ব পালন করেছেন, এই দায়িত্ব পালন করার কথা তো শেখ মুজিব সেই দায়িত্ব পালন করেননি। তিনি ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে তিনি পাকিস্তান চলে গেলেন, পাকিস্তান আর্মির সাথে। তো সেই কারণে উনার মনের মধ্যে খুব আক্ষেপ আছে, অনুশোচনা আছে যে আমার বাপ যেটা পারেনি ওটা জিয়াউর রহমান করলো, এটা কেমন কথা। তাই ইতিহাস ঢেকে দাও, আর ইতিহাস ঢেকে দিতে হলে রাষ্ট্র ক্ষমতা দরকার। আমি পুলিশ দিয়ে, আমি র্যাব দিয়ে, বিজেপি দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আমি এটা বন্ধ করে দিব। এর বিরুদ্ধে কেউ কথা বললে তারও কোনো নিস্তার নেই। এই দেশে কত শিক্ষাবিদ, কত সুশীল সমাজের মানুষ, কত মানুষকে যে উপদ্রব করেছেন তার শেষ নাই। আরেকটা ব্যাপার, কেন তিনি এত নিষ্ঠুর ফেরাউনের মতো রাজত্ব চালিয়েছেন, সেটা হচ্ছে এদের টাকার প্রতি খুব লোভ, এদের সহায় সম্পদের প্রতি খুব লোভ। আজকে দেখতে পাচ্ছি যে তার ভাগ্নি, সে আবার ব্রিটেনের এমপি এবং রাজনীতিবিদদেরকে প্রতি পদে পদে তাদেরকে হিসাব দিতে হয়। তোমার ইনকাম কত, সত্যিকারের আয় কত, কত খরচ করেছো, হিসাব দিতে হয়। সেইখানে যদি ব্রিটেনের একজন এমপি, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভাগ্নি, তার যদি দেখে একটা খুব দামি ফ্ল্যাট লন্ডনের মতো জায়গায়, তো সেখানে তো সংবাদপত্র আমাদের দেশের মতো তো না যে ভয়ে চুপ করে থাকবে। ওরা প্রধানমন্ত্রীকে আর মহারথী গুরুত্ব দেয় না। সেখানে সংবাদপত্রে নাম উঠল যে টিউলিপ শেখ হাসিনার ভাগ্নি, শেখ রেহানার মেয়ে, তাকে শেখ হাসিনার একজন অত্যন্ত ঘনিষ্ঠ ব্যবসায়ী তাকে সেটা উপহার দিয়েছে। এবং সেটাই শেষ নয়, তার যে মেয়ে, ছোট বোন, টিউলিপের ছোট বোন রূপন্তী, তাকেও একটা ফ্ল্যাট দিয়েছে। রূপন্তী আবার তার ফ্ল্যাটটা তার বোনকে ব্যবহার করতে দিয়েছে। সত্য কাহিনী কি ঢেকে রাখা যায়? ঢেকে রাখা যায় না। তো সুতরাং তার ভাগ্নিরা যদি এত কিছু পায় বাংলাদেশের ব্যবসায়িক টাকায়, তাহলে আরও তো তার আত্মীয় স্বজন আছে, বোনের ছেলে আছে, নিজের ছেলে মেয়ে আছে, তাদের কি, তাহলে তারা কত টাকা নিয়ে গেছে সেটাও তো বেরোচ্ছে। মালয়েশিয়ার এক ব্যাংক থেকে 500 কোটি ডলারের যেখানে লেনদেন হচ্ছে, সেখানে শেখ হাসিনা, তার ছেলে, এদেরও নাম সেখানে আসছে। এটা তো আবার খুব বানিয়ে মিথ্যা কথা বলার কিছু নাই, খবরের কাগজে এই জিনিসগুলো আসছে। সুতরাং শেখ হাসিনা এইভাবে ক্ষমতা ধরে রাখবেন, তাকে থাকতেই হবে ক্ষমতায়, কারণ তিনি বাংলাদেশটাকে একটা লুটপাটের খনি মনে করেছিলেন এবং বাংলাদেশ থেকে লুট করে তিনি টাকা বাইরে পাচার করবেন, যাতে কিয়ামতের দিন পর্যন্ত তিনি সুখে শান্তিতে ঝাড়বাতির আলোয় বসবাস করতে পারেন। এটাই ছিল তার ইচ্ছা। উনি মনে করেছেন তার বোধহয় আর কোনো, যদি স্বাভাবিক মৃত্যু হয়, স্বাভাবিক মৃত্যু বোধহয় হবে না, প্রত্যেকটা মানুষই তো তার মৃত্যু আসে, কিন্তু শেখ হাসিনা মনে করেছেন কোনো দিন তার আর মৃত্যু হবে না, তার পরিবারের মৃত্যু হবে না। তাই কিয়ামত পর্যন্ত তাদের যাতে টাকার অভাব না হয়, বাড়ির অভাব না হয়, ঘর বাড়ির অভাব না হয়, সেই কারণে লন্ডন, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া কোথাও বাদ দেননি তারা বসত বাড়ি, আবাসন, ফ্ল্যাট কিনতে। এই পরিস্থিতি, এই যে আমরা কফিল ভাইয়ের এই বাসায় আমরা আজকের এই অনুষ্ঠান করতে এসেও আমাদেরকে যে কত বিপদের মুখোমুখি হতে হয়েছে। এর আগেও করোনার সময় আমরা এসেছি ত্রাণ দেওয়ার জন্য, এরপরে আমরা শীতের সময় নানাভাবেই আজকে তারা সেই সময় ঝামেলা করতো, ভয় দেখাতো, তাড়াতাড়ি অনুষ্ঠান করেন। এখন আল্লাহর রহমে
সেই পরিস্থিতি নাই। জুলাই আগস্টের বিপ্লব এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত দক্ষ নেতৃত্বে আন্দোলনের যে পটভূমি রচিত হয়েছে, সেই পটভূমির পরিপ্রেক্ষিতে এই যে ছোট ছোট বাচ্চারা নিজের জীবন দিয়ে আমাদেরকে মুক্ত বাতাস কিনে দিয়ে গেছে, আমাদেরকে মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দিয়ে গেছে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ, আমাদের ফোরকান, ফারহান, আমাদের ছোট বাচ্চা শিশু আহাদ, আমাদের মুগ্ধ উত্তরার এই সমস্ত যে পানি লাগবে পানি বলে তার সহকর্মীদের কাছে ছুটে গেছে, যারা তখন গুলিতে আহত। এই যে মানে নিজের জীবন উৎসর্গ করার দৃষ্টান্ত পৃথিবীতে আর আছে কিনা, তাও এই বাচ্চা ছেলেরা এইখান থেকে আজকে যে পরিবেশ তৈরি করেছে, এই পরিবেশ আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের সত্যিকারের গণতন্ত্র আসতে হবে। কখনো যেন এই নির্বাচন না হয় যে আপনি বাড়িতে বসে আছেন, আপনার ভোট দিয়ে দিয়েছে অন্য কোনো লোক, আপনি পরের দিন ভোট দিতে যাবেন, শুনছেন যে রাত্রেবেলায় ভোট কেন্দ্রে সেখানে র্যাব গিয়ে সমস্ত মানে ব্যালট পেপারে সিল দিয়ে দিয়েছে নৌকা মার্কায়। ওই দিন যেন আর না আসে। প্রত্যেকটি মানুষ যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটটা দিতে পারে এবং নিজের পছন্দসই ব্যক্তিকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে পারে। এই জন্যই এত রক্ত, এই জন্যই এত লাশ, এই জন্যই প্রায় 15.5 বছর শেখ হাসিনার মতো একটি দানব এবং রক্ত পিপাসু এক ব্যক্তির বিরুদ্ধে লড়াই হয়েছে। যাই হোক, আজকে এটির যারা উদ্যোক্তা, আমি যারা উদ্যোগ নিয়েছেন, আচ্ছা জি জি ঠিক আছে, আমি রতন ভাই, কপিল ভাই, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি মুস্তফা জামান এবং আমাদের এস.এম. জাহাঙ্গীর, আমাদের ছোট ভাই, এবং আমাদের রাজ্জাক, আমি সবসময় এর আগেও বলেছি, তারা এত সুন্দর নিজেরা কোঅর্ডিনেট করে সমন্বয়ের মাধ্যমে তারা এখানে রাজনীতি করেন। এবং জিয়াউর রহমানের রাজনীতি তো হচ্ছে জনকল্যাণমূলক রাজনীতি, মানবিক রাজনীতি, যেখানে মনুষ্যত্ব ফুটে উঠবে সেই রাজনীতি। বাংলাদেশ থেকে জ্বালাও পোড়াও মারো কাটো, কারো বাড়িতে আক্রমণ করে, এটা বিএনপির রাজনীতি নয়। এই রাজনীতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের শেখায়নি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শেখায়নি, আমাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেখায়নি। আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব। শোনা গেছে নাটোরের একটি থানা বড়াই গ্রাম, সেখানে একটি বাড়িতে, একটি হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে। বিএনপির লোকরা নাকি সেখানে গিয়েছে, তো আমাকে উনি পাঠালেন। সেই আক্রমণের সাথে বিএনপির লোকরা জড়িত আছে এবং যার বাড়ির আক্রমণের কথা বলা হয়েছে পেপারে, সেটা সেই ছেলে, হিন্দু বাড়ি কিন্তু সেই ছেলে ছাত্রলীগ করত। কিন্তু তারেক রহমান বলছে না, এখানে হিন্দু মুসলমান যে কোনো মানুষ যে কোনো রাজনৈতিক দল করতে পারে, কিন্তু প্রত্যেকেরই শান্তিতে বসবাস করার অধিকার রয়েছে। এবং আমি সেই বাড়িতে গিয়েছিলাম, আমাদের চেয়ারম্যান পাঠিয়েছিলাম, সেটা ছাত্রলীগের একজন বাড়ি। এবং সে এমনও শুনেছি যে আওয়ামী লীগের সময় সে অনেক বাড়াবাড়ি করেছে, কিন্তু তারপরেও আমি তাদের সাথে যে কথা বলেছি, তার মা বলেছে না, সেরকম কিছু হয়নি, বাইরে কিছু কথা কাটাকাটি হয়েছে, সেই ঘটনা এখানে হয়নি। আমি তাদেরকে সান্ত্বনা এবং আশেপাশের সবাইকে, বিএনপির লোককে বলেছি যে এই বাড়িতে আপনারা নিরাপত্তা দেবেন। তো এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। শহীদ জিয়ার আমলে একটা কথা প্রচলিত ছিল, মানুষ ঘরের দরজা খুলে রাত্রে ঘুমাতে পারত। সেই শান্তির সময়, সেই স্বস্তির সময় আমরা আবারও ফিরিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নেতৃত্বে আমাদের দেশে আবারও সেই অবস্থা তৈরি হবে, এই আশাবাদ ব্যক্ত করে এখানে অসহায় মানুষ, এখানে যারা দরিদ্র মানুষ, তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন। আমি তাদের আজকের এই অনুষ্ঠানের আয়োজনের জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।